দরজাটা সজোরে লেগে যেতেই ঘরজুড়ে নেমে এলো নিস্তব্ধতা, যা সৌহার্দ্যের বুকের ভেতরে জমানো দীর্ঘশ্বাসটাকে আরো ভারী করে তুলল। মাথার দপদপানিটা আবার নতুন করে শুরু হয়েছে, যেন প্রতিটি স্পন্দন আরো অস্থিরতাকে উস্কে দিচ্ছে। অথচ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়তেই ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। পরক্ষণেই নিজের এই আচরণের ওপর এক তীব্র বিতৃষ্ণায় সে চোখ শক্ত করে বন্ধ করল। হৃদির কপালে সেই স্পর্শটুকু যেন এখনো তার ঠোঁটে লেপ্টে আছে। একটা শিহরণ কেটে গেল তার শরীরে। কেন করল এমনটা? মস্তিষ্ক আচ্ছন্ন ছিল এই অজুহাতটা কেবল নিজেকেই ধোঁকা দেওয়া। সে তো জেগেছিল পূর্ণ সচেতন নিয়েই। মেয়েটার কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে এই উপলব্ধিটাই তাকে দংশন করতে লাগলো। ছি! নিজের ওপর প্রচন্ড রাগে সৌহার্দ্য বালিশে সজোরে একটা ঘুষি মারল। আর মুহূর্তেই তার আহত হাতটায় চিনচিনে ব্যথার যন্ত্রণায় ঢেউ খেলে গেল। ব্যথায় কুঁকড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে সে নিজেকে সামলে নিল। কিন্তু মনের ভেতরের তোলপাড় থামল না। অস্ফুট স্বরে নিজের কাছেই কৈফিয়ত দেওয়ার মতো করে বিড়বিড় করে উঠল, সো হোয়াট, আমার বউ হয় ওটা। আই হ্যাভ এভরি রাইট টু টাচ হার। এদিকে সৌহার্দ্যের রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে হৃদি। বুক ভরে শ্বাস নিল, যেন নিজের হৃদস্পন্দনকে বশে আনার আপ্রাণ চেষ্টা করছে। মানুষটার তেজ দেখলে গা জ্বলে যায়, মাথা ফেটে রক্ত, হাত ভেঙেছে, তবুও তার মেজাজের ধার একটুও কমেনি। সারাদিন শুধু গেট আউট শুনতে শুনতে তার কান ঝালাপালা হওয়ার জোগাড়। রাগে গজগজ করতে করতে পা দাপিয়ে সিঁড়ির দিকে এগোতেই ধাক্কা খেলো আমেনা খালার সাথে। আমেনা খালা কপালে ভাঁজ ফেলে বলল, কি হইল ছোট আম্মা? এমন হুড়াহুড়ি করতাছো কেন? ছোট স্যার ঠিকঠাক আছে তো? হৃদি নিজের মনের ভেতরে তোলপাড় আর অস্থিরতাটুকু আড়াল করার জন্য চটজলদি মুখে একটা স্বাভাবিক ভাব ফুটিয়ে তুলল। একটু আমতা আমতা করে বলল, খালা, উনি ঠিক আছেন। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, রাতের খাবারের সময় পেরিয়ে গেছে, খেয়ালই ছিল না। ইস, কিভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম। খালা, আমি রান্নাঘরে গেলাম, আপনি আসেন। আম্মুর আবার ওষুধ খাওয়ার সময় হয়েছে। উনিও তো উঠে গেছেন, কিছু একটা তৈরি করে দিতে হবে তো। কথাগুলো বলে হৃদি রান্নাঘরের দিকে দ্রুত পায়ে হাঁটা দিল। আমেনা খালা পিছন থেকে ডাক দিয়ে শান্ত গলায় বললেন, এত হুড়াহুড়ি করতে হইব না ছোট আম্মা। বড় বউ সব রান্নাবান্না তো শেষ কইরাই রাখছে। এখন শুধু বড় ভাবির জন্য রুটি কয়েকটা সেকা বাকি। তোমার চিন্তা করন লাগবো না, ওইটা আমি কইরা দিমুনি। হৃদি কোনো প্রত্যুত্তর না করে রান্নাঘরে ঢুকে নিজের মনের চঞ্চলতাকে ব্যস্ততায় ঢেকে ফেলল। সায়েদা চৌধুরীর জন্য দুটো রুটি সেঁকে দিয়ে সে ফ্রিজ থেকে চিকেন বের করলো। সৌহার্দ্যের জন্য স্যুপ বসানোর পাশাপাশি তার প্রতিদিনের সেই গ্রিন স্যালাডটাও গুছিয়ে নিতে লাগলো। হৃদি কিছুতেই বুঝে উঠতে পারে না মানুষটা এই পান্সে লতাপাতাকে কি তৃপ্তি পায়, অথচ তার এগুলোর দিকে তাকালেই বিরক্তির পারদ যেন আরো বেড়ে যায়। হৃদির আগে বিড়বিড় করে বলল, দিনরাত এসব ঘাসপাতা খেলে মেজাজ ভালো থাকবে কেমন করে? বাড়ির সবাইকে রাতের খাবার খাইয়ে হৃদি সৌহার্দ্যের জন্য স্যুপ আর সালাদের ট্রেটা হাতে নিল। দরজায় কড়া নাড়ল না, বরং এক হাতে কোনো মতে ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের মৃদু আলোয় দেখা গেল সৌহার্দ্য বিছানায় আধশোয়া হয়ে বসে বাঁ হাতে ল্যাপটপে কিছু একটা টাইপ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তার চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছে এই কাজটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক। দরজার শব্দে মাথা তুলে তাকালো সে। হৃদিকে হাতে খাবার নিয়ে ঢুকতে দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ গভীর হলো। চোখ সরু করে শীতল স্বরে বলল, আবার কেন? কি চাই এখানে? হৃদি তার এই রুক্ষ আচরণকে পাত্তাই দিল না। শান্ত পায়ে ট্রেটা নিয়ে বিছানার পাশে বসলো। খুব শান্ত ও স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি নিজে খেতে পারবেন, নাকি আমি খাইয়ে দেব? সৌহার্দ্যের কণ্ঠে সেই চেনা বিষাক্ত সুর, আই ক্যান ইট বাই মাইসেলফ। আমার কোনো সিম্প্যাথির দরকার নেই, গেট আউট। কথাটা বলেই সে বাঁ হাত দিয়ে চামচ তুলে খেতে খাবার গুলে মুখে তোলার চেষ্টা করল, কিন্তু হাতের ব্যথায় এবং অসাবধানতায় বারবার ব্যর্থ হতে লাগলো। হৃদি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো। তার ভেতরে রাগ আর অভিমান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অপমানিত বোধ করে সে যখন উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বরে তাকে থামিয়ে দিয়ে বলল,
ইউ ডের ব্যাটারি খাইয়ে দাও, বাট বিওয়ার, ডোন্ট লেট ইউর হ্যান্ড টাচ মি। কথাটা এমনভাবে বলল যেন হৃদির হাতে খাবার খাওয়াটা তার কাছে বড় কোনো বিড়ম্বনা, যেন সে বাধ্য হয়ে নিরুপায় হয়েই তার সাহায্য নিচ্ছে। তার এই দম্ভ আর কৃত্রিম কাঠিন্যের আড়ালে যে অসহায়ত্বটুকু লুকিয়ে ছিল তা হৃদির নজর এড়াল না। সৌহার্দ্য এমন একটা ভাব করল যেন সে খুব অনিচ্ছুক। সৌহার্দ্যের এমন উদ্ধত আচরণে হৃদির ভেতরটা রাগে রিরি করে উঠল। বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভব করল। এই যন্ত্রণা হয়তো কাউকে বোঝানো সম্ভব না। দাঁতে দাঁত চেপে সে ফোঁস করে বলে উঠল, অসভ্য অহংকারী লোক, নিজের খাওয়া নিজে খাওয়ার ক্ষমতা যখন নেই তখন এমন নাটক করার মানে হয় না। আমি এখন পারবো না আপনাকে খাইয়ে দিতে। হৃদির আগে গজগজ করতে করতে ট্রেটা নিয়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই সৌহার্দ্য কোনো বাড়তি কথা না বলে নিষ্প্রিয় স্বরে শুধু বলল, ওকে দেন, ওসব নিয়ে যাব। বলেই সে একপাশে ফিরে শুয়ে পড়ার চেষ্টা করলো। হৃদি বুঝলো এই বেয়াদব লোকের সাথে জিদ দেখিয়ে ওর সুবিধায় করতে পারবে না। মুহূর্তের মধ্যে রাগ আর অভিমানে বিসর্জন দিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে আবার ট্রেটা নামিয়ে রাখলো। সৌহার্দ্যের সামনে বসে কাঁপা কাঁপা হাতে চামচটা তুলে নিল সে। জীবনে এই প্রথম কাউকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, তাও আবার নিজের স্বামী। এক অদ্ভুত অনুভূতি, উত্তেজনা আর সংকোচের এক মিশ্র দলা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে গেল। এক গভীর অস্থিরতার মাঝেও এক অদ্ভুত মমতায় সে সৌহার্দ্যের ঠোঁটের কাছে সুখ নিয়ে গেল, পরম যত্নে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই না হতে সৌহার্দ্য আগের মতো সেই বিরক্তির সুর টেনে বলল, হয়েছে, এবার গেট লস্ট। হৃদির মনের গহীনে জমে থাকা ক্ষোভ যেন বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। তিত্তিরে কণ্ঠে আগুনের মতো জ্বলে ওঠা চোখে সে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আপনার মতো অকৃতজ্ঞ ইতর আর ছোট লোক আমি জীবনেও দেখিনি, অসভ্য লোক। কথাগুলো ছুড়ে দিয়ে সে দপদপ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য কোনো প্রতিউত্তর করল না, কেবল স্থির নির্লিপ্ত দৃষ্টি দিয়ে সে হৃদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে নিজে নিজে বিড়বিড় করে বললেন, অ্যাটাচমেন্ট ইজ আ ডেঞ্জারাস থিং। Once you get wrapped in its bond, you begin to lose yourselves. That's why I, Dr. Shauharda Chaudhary, will never knowingly fall into the trap. সৌহার্দ্যের ঘর থেকে বেরিয়ে আসার পর 1 ঘন্টা কেটে গেছে। হৃদি এখনো বারান্দার গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, যেন ওটার শীতলতা তার ভেতরকার জ্বালা কিছুটা হলেও জুড়াবে। কিন্তু না, সৌহার্দ্যের বিষাক্ত কথাগুলো যেন এক একটা ধারালো কাঁটা হয়ে তার ক্ষতবিক্ষত হৃদয়ে বিঁধে আছে। সেই কাঁটার ওপর যেন কেউ দলা পাকানো লবণ ছিটিয়ে দিচ্ছে। প্রতিটা মুহূর্তে হৃদি সেই অসহ্য যন্ত্রণা টের পাচ্ছে। হৃদি আকাশের চাঁদটার নিঃশব্দে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার প্রতিটি কথাই কেন এত কষ্ট দেয় সৌহার্দ্য? আপনি তো আমাকে নিজের কেউ বলেই মনে করেন না, তবুও আপনার অবহেলাতেই কেন যেন আমার বুকটা এভাবে ভেঙে যায়। চোখের জল আর বাঁধ মানছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া সেই উষ্ণ ধারা বুকের গভীরে জমে থাকা হিমশীতল শূন্যতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। সৌহার্দ্যের চোখের সামনে এক মুহূর্ত থাকা মানেই নিজের অস্তিত্বকে প্রতিদিন একটু একটু করে বিলীন করে দেওয়া। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবা মা বেঁচে থাকলে হয়তো আজ এত অসহায় লাগতো না। হৃদির ইচ্ছে করছে সব ফেলে কোথাও হারিয়ে যেতে, কিন্তু যাবে কোথায়, কার কাছে? ফুপির কথা মনে হতেই একরাশ বিষণ্ণতা তাকে ঘিরে ধরল। সেখানে গেলেও তো সেই একই পরিণতি, এক আশ্রয়ের ছায়া থেকে আরেক আশ্রয়ের শিকলে বন্দী হওয়া। সেখানে কি অপমান হবে না? তারই বা কি নিশ্চয়তা? দূর থেকে চেনা সম্পর্কগুলো বড্ড মায়াবী, কিন্তু কাছে এলেই বোঝা যায় প্রিয়জনদের মুখোশের আড়ালে আসলে কতটা মরুভূমি। হৃদির এলোমেলো চিন্তাগুলোর জাল ছিঁড়ে ঘরে ঢুকলেন আমেনা খালা। হাতে খাবারের প্লেট, চোখে মুখে একরাশ মমতা। হৃদির পিঠের কাছে এসে ধীর স্বরে ডাকলেন, ছোট আম্মা, সেই বিকেল থেকে কিছু খাও নাই, শরীরটা এমনে করলে চলবো? একটু খায়া লও মা। হৃদি তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। ম্লান একটা হাসির আভা ফুটিয়ে শান্ত গলায় বলল, খালা প্লিজ, এই মুহূর্তে খাবার খেতে ইচ্ছে করছে না, তুমি নিয়ে যাও, আমার একদমই খিদে নেই। আমেনা খালা নাছোড়বান্দা। তিনি হৃদির হাত ধরে আলতো করে টেনে বসিয়ে দিলেন। স্নেহমাখা কণ্ঠে ধমক দিয়ে বললেন, না খায়া থাকা চলবে না। তোমার এই না খাওয়া আমার কলিজায় লাগে ছোট আম্মা।
তুমি না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়তেছি না। আমেনা খালার ওই অকৃত্রিম ভালোবাসার কাছে রিদি আর নিজেকে শক্ত করে রাখতে পারল না। দীর্ঘক্ষণের অভুক্ত পেটে খিদেটা যে দলা পাকিয়েছিল তা বুঝতে পেরে সে নিঃশব্দে প্লেটটা টেনে নিল। রিদি যখন খেতে শুরু করলো, অন্ধকারের আড়াল থেকে একজোড়া চোখ স্বস্তির নিঃশ্বাস ফেলে সরে গেল। রিদি জানে না তার প্রতিটি মুহূর্তে নীরব কান্না দূর থেকে কেউ একজন অতন্দ্র প্রহরীর মতো দেখছে। আমেনা খালা ঘর থেকে বের হতেই আরহানের মুখোমুখি হলেন। আরহান উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে বলল, খালা, বনু কি খেয়েছে? আমেনা খালা মাথা নেড়ে সম্মতি জানালেন। কথাটা শোনার পর আরহানের দীর্ঘশ্বাসটা যেন এক পাহাড় সমান চাপ কমিয়ে দিল। আমেনা খালা চলে যেতেই আরহান সোফায় গা এলিয়ে বসলো। নিজের ওপর নিজেই বিরক্তি নিয়ে বিড়বিড় করে উঠল, অসভ্য, বউ মানে না অথচ দরদ উদলে ওঠে। কথাটা বলেই আরহান একটু চিন্তিত মুখে বিড়বিড় করে বলল, সৌহার্দ্য, তুই বুঝছিস না তুই কি হারাচ্ছিস? রিধি কারোর বোঝা নয়, ও তো একটা ছোট্ট পাখি যে শুধু একটু ভালোবাসা চায়, অথচ তুই তাকে প্রতিদিন নিষ্ঠুরতার শৃঙ্খলে বাঁধছিস। ফ্ল্যাশব্যাক, সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর শরীরটা যেন ভেঙে আসছিল আরহানের। কাজের পাহাড়ের ওপর সৌহার্দ্যের অ্যাক্সিডেন্টের টেনশন, কারণ আরহান খুব ভালো করে জানে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না। তার ভাইয়ের কাজকর্ম তার নখদর্পণে। সব মিলিয়ে দম ফেলার মতো এক মুহূর্ত জোটেনি আজ। তার ওপর তার বাচ্চাদের ফ্যাপু তো আছেই। সব সামলে ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দিল, তখন চোখের পাতাগুলো ঘুমে ভারী হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল। বিরক্তিতে ভ্রু কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখল সৌহার্দ্যর নাম। একটু টেনশন নিয়ে দ্রুত ফোনটা রিসিভ করে কানে লাগাতেই অপর প্রান্ত থেকে সৌহার্দ্যের সেই গমগমে আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, ওটাকে খাইয়ে আয়। আরহান তখন তন্দ্রাচ্ছন্ন। ঘোর ভাঙেনি ঠিকমতো। সৌহার্দ্যের এই হঠকারী নির্দেশে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘুম জড়ানো কণ্ঠে ধীর স্থিরভাবে সে জানতে চাইল, ওটাকে? তুই কার কথা বলছিস ভাই? আরহানের এই প্রশ্নটা যেন আগুনের ওপর ঘি ঢালল। সৌহার্দ্যের গলায় উপচে পড়ল তীব্র বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, যাকে সারাদিন বন বন করে হেদিয়ে মরিস, ওই স্টুপিড ডেড ব্যাটারিটার কথা বলছি। কথাটা বলেই সৌহার্দ্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা ঢাস করে দিল। ফোনের ওপাশে তখন টুই টুই শব্দের রেশ, আর এপাশে স্তব্ধ হয়ে বসে আছে আরহান। আরহান বিড়বিড় করে বলল, চৌধুরী বাড়ির বেয়াদব। রাত তখন একটার কাছাকাছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল চত্বরে তখনও মানুষের গমগম শব্দ। সেই ভিড় ঠেলে বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক, শাহবীর শিকদার, যার হাঁটার ভঙ্গিতে অভিজাতের ছাপ স্পষ্ট। ভিনদেশীদের মতো নীল চোখের গভীরতায় এক অদ্ভুত প্রশান্তি, যা দেখলেই যে কারো দৃষ্টি আটকে যাওয়ার মতো। দীর্ঘ 7 বছর পর আজ সে আপন দেশের মাটিতে পা রেখেছে। বিমানবন্দরের গেটে বেরোতেই পরিচিত এক মুখ তাকে দেখে আবেগ সামলাতে পারল না। শাহান মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল বড় ভাইকে। তার চোখে মুখে অসীম আনন্দ আর অভিমান মেশানো তৃপ্তি। শাহান হাসিমুখে বলল, ভাইয়া, আমাদের এভাবে 2 দিন একা ফেলে রেখে থাকার কি খুব দরকার ছিল? আমাদের সাথে আসলেই তো পারতে। সাহাবীর মুখে থাকা মাস্কটি খুলে ভাইকে জড়িয়ে ধরল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল উদ্বেগের ছাপ। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মম খুব অসুস্থ তাই না? খবরটা পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করতে ইচ্ছে করছিল না, তাই দ্রুত চলে এলাম। সাহাবীর যখন মায়ের অসুস্থতার কথা জিজ্ঞেস করলো, শাহানের মুখটা মুহূর্তের জন্য একটু ম্লান হয়ে গেল। সে জানে তাদের মা আসলে খুব একটা অসুস্থ নন। ভাইয়ের ফেরার সময় এগিয়ে আনতেই মা অসুস্থতার অভিনয় করেছেন। মায়ের সেই সরল মিথ্যাচারের কথা ভেবে শাহান একটু আমতা আমতা করে বলল, ভাইয়া, ওসব কথা এখন থাক, বাসায় চলো, অনেক লম্বা জার্নি করে এসেছো। মা তো তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। দুই ভাই তখন ব্যস্ত পায়ে বিমানবন্দরের পার্কিং এর দিকে এগিয়ে চলল। গন্তব্য শিকদার মেনশন। রাত তখন প্রায় 2টো, নিস্তব্ধ রাত। অথচ রিধির মনের ভেতর এক তুমুল ঝড় বইছে। চোখের পাতা এক করতে পারছে না সে। বিছানার এপাশ ওপাশ করতে করতে হঠাৎই তার মনে পড়ল রাতের সময়ের কথা। খাওয়ানোর পর ওষুধ দেওয়ার সময় সৌহার্দ্যের শরীরটা খানিকটা গরম ছিল।
আরহান বলেছিল জ্বর আসতে পারে, কিন্তু তখন ব্যথার ইনজেকশনের কারণে জ্বরের ওষুধ দেওয়া হয়নি। হৃদির বুকের ভেতরটা ছটফট করে উঠল। উৎকণ্ঠায় আর বসে থাকতে পারল না। পা টিপে টিপে নিঃশব্দে সৌহার্দের ঘরে গিয়ে ঢুকল সে। কাছে যেতেই হৃদির বুকটা কেঁপে উঠল। সৌহার্দের শরীরটা কাঁপছে আর মুখ দিয়ে অস্ফুট কিছু বিড়বিড় করছে সে। ভয়ে হাত কাঁপছিল হৃদির। শরীরে হাত দিতেই মনে হলো আগুনের হলকা। শরীরের তাপমাত্রা যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা। হৃদি দ্রুত আরবানকে ফোন দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। সম্ভবত ডিউটিতে ব্যস্ত। একজন মেডিকেল স্টুডেন্ট হয়েও এমন পরিস্থিতিতে হৃদির মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। তবুও সে নিজেকে সামলে নিল। শক্ত করে সৌহার্দ্যকে দু হাতে জড়িয়ে ধরে আধশোয়া করে বসালো। কোনো মতে নাপাটা খাইয়ে ধীর হাতে শার্টটা খুলে দিয়ে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। সৌহার্দ্য তার বাম হাতটা বাড়িয়ে হৃদির কোমরে আলতো করে জড়িয়ে ধরলো। ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে উঠল, প্লিজ প্যারট, স্টে উইথ মি, ডোন্ট গো প্লিজ। হৃদির সারা শরীর দিয়ে এক অদ্ভুত শিরশিরানি বয়ে গেল। হঠাৎ চমকে উঠল সে। প্যারট, এই লোক তাকে এত সুন্দর নামে ডাকবে? অসম্ভব। হৃদি নিশ্চিত সৌহার্দ্য তাকে এই নামে জীবনেও ডাকবে না। রাগ, বিরক্ত আর ধাঁধায় হৃদির চোখ মুখ লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমি জানি আমাকে এত সুন্দর করে ডাকার লোক তুই না। আমার আগে থেকে তোর চরিত্র নিয়ে সন্দেহ ছিল। অসভ্য লুচ্চা ডাক্তার, তোর সেবায় গুষ্টি কিলাই। এই জন্যই তোর বউ ভালো লাগে না। কথাগুলো বলে ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতেই সৌহার্দ্য যেন আরো জেদ ধরে বিরক্তিতে নাক মুখ কুঁচকে হৃদির হাতটা শক্ত করে চেপে ধরল। ঘুমের ঘোরেই চিবিয়ে চিবিয়ে বলল, ডোন্ট গো ডের ব্যাটারি। বলেই সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু হৃদির ছোট কোমল হাতের কবজিটা তার শক্ত হাতটা দিয়ে চেপে ধরল। হৃদি অনেক চেষ্টা করেও হাতটা ছাড়াতে পারল না। শেষমেশ উপায়ান্তর না পেয়ে সে খাটের পাশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। সৌহার্দ্যের হাতের দিকে তাকিয়ে বিরক্তিভরা কণ্ঠে আপন মনেই বলতে লাগলো, অসভ্য লোক, এখন চিপকে ধরে আছে, সকাল হলে আবার ঠান্ডা পড়া বকের মতো চিচিয়ে উঠবে। ভোরের স্নিগ্ধ আলো জানালার কাঁচ গলে এসে হৃদির চোখে পড়তেই তার তন্দ্রা ভেঙে গেল। সারা রাতের জড়তা আর অস্তিত্বে শরীরের প্রতিটি হাড় যেন বিদ্রোহ করছে। দীর্ঘক্ষণ খাটের পাশে হেলান দিয়ে বসে থাকার মাসুল গুনতে হচ্ছে এখন। ঘাড় থেকে শুরু করে কোমরের হাড় পর্যন্ত তীব্র এক অসাড়তা তাকে নড়াচড়া করতে দিচ্ছে না। যন্ত্রণায় কুঁকড়ে শরীরটা একটু মোচড় দিতেই শিরদাঁড়া বেয়ে এক তীব্র চিনচিনে ব্যথা খেলে গেল। অস্পষ্ট আবছা অন্ধকারে চোখ মেলল হৃদি। তার ডান হাতটা এখনো সৌহার্দ্যের শক্ত মুঠোয় বন্দী। সে তাকিয়ে দেখল সৌহার্দ্য গভীর ঘুমে মগ্ন। আলতো করে তার কপালে হাত রাখতেই হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাতের সেই ভয়াবহ আগুনের মতো জ্বরটা আর নেই। শরীরটা এখন বেশ শীতল। সৌহার্দ্যের হাতের বাঁধন আলগা হলেও ঘুমের ঘোরেও সে যেন হৃদির হাতটা এমন ভাবে আঁকড়ে আছে যেন এটি তার সবটুকু ভরসা। সেদিকে তাকিয়ে মনের অজান্তে হৃদির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। হৃদি বিড়বিড় করে বলল, ছি, আমি কত নির্লজ্জ। এই মানুষটা আমাকে এত অবহেলা করে, তবুও তার প্রতি আমার এত মায়া কাজ করে। কথাটা বলেই সন্তর্পণে হৃদি নিজের কবজিটা ছড়িয়ে নিল। ধীর পায়ে খাট থেকে নেমে গুছিয়ে নিল নিজের এলোমেলো জামাটা। আজ কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সুমি কালই ফোনে তাগাদা দিয়ে রেখেছে। মোবাইলে সময়ের দিকে তাকিয়ে হৃদির মনে হলো প্রতিটি মুহূর্ত যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে নিজের ঘরে নিয়ে গিয়ে তৈরি হয়ে সে নিচে নেমে এলো। নাস্তা তৈরি করে দুপুরের রান্নার সবটুকু গুছিয়ে বুঝিয়ে দিয়ে আমেনা খালাকে বলল, খালা প্লিজ ভাবিকে বলবেন যেন রান্নাটা করে নেয়। আমার হাতে একদম সময় নেই আজ। আমেনা খালা হৃদিকে আশ্বস্ত করে বলল, তুমি একদম চিন্তা করিও না ছোট আম্মা, তুমি কলেজে যাও। আমেনা খালার কথায় আশ্বস্ত হয়ে হৃদি সৌহার্দ্যের খাবারটা সায়েদা চৌধুরীর হাতে দিয়ে এক বুক উৎকণ্ঠা আর দায়িত্ববোধ নিয়ে হৃদি কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। হৃদি চলে যাওয়ার বেশ খানিকটা সময় পর সৌহার্দ্যের ঘুম ভাঙলো। মাথার ভেতরটা তখনো ভারী হয়ে আছে,
যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে, তবে হাতের ব্যথাটা আগের চেয়ে অনেক কমেছে। নড়াচড়া করতে খুব একটা কষ্ট হচ্ছে না। সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে শার্টের বোতামগুলো আটকাচ্ছিল। ঠিক তখনই নাস্তার ট্রে হাতে ঘরে প্রবেশ করলেন সায়েদা চৌধুরী। মায়ের উপস্থিতি টের পেতেই সৌহার্দ্যের চেহারায় এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আয়না থেকে মুখ ফিরিয়ে সে শান্ত ছেলের মতো এসে বিছানায় বসলো। সায়েদা চৌধুরী নাস্তার ট্রেটা বিছানার একপাশে রেখে পরম মমতায় ছেলের মাথায় হাত রেখে চিন্তাতুর কণ্ঠে বলল, এখন কেমন লাগছে বাবু? ব্যথাটা কি খুব বেশি? সৌহার্দ্য মায়ের হাতটা টেনে নিয়ে নিজের মাথার ওপর আরো চেপে ধরল। একটু হেসে বলল, উহু, একদম ফিট অ্যান্ড ফাইন। ডোন্ট প্যানিক আম্মু। আর কতদিন তুমি আমাকে এই বাবু বলে ডাকবে? ছেলের মাথায় বিলি কাটতে কাটতে সায়েদা চৌধুরী মৃদু হাসলেন। রসিকতা করে উত্তর দিয়ে বলল, যাবে তুই আমাকে কোলে নেওয়ার মতো একটা ছোট্ট বাবু এনে দিবি? আমার কিন্তু নাতি-নাতনি চাই ১ বছরের মধ্যে। সৌহার্দ্য মায়ের পেটে মুখ গুজে দিয়ে দুষ্টু গলায় বলল, এটা কি খেলনা যে চাইলেই ১ বছরে এনে দেব? এর তো একটা প্রসেসিং টাইম আছে, তাই না? ছেলের কথা শুনে সায়েদা চৌধুরী সলজ্জ রাগে তার পিঠে একটা আলতো থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, অসভ্য ছেলে, মুখে কি তোর কোনো ব্যালেন্স নেই? মায়ের কোল থেকে সোজা হয়ে বসে সৌহার্দ্য একটা স্নিগ্ধ হাসি হাসল। এই হাসিটা বড় বিরল। পৃথিবীর সবাই সৌহার্দ্যকে দেখেছে তার গম্ভীর আর রুক্ষ রূপটায়, কিন্তু এই নির্ভেজাল হাসিটা শুধু সায়েদা চৌধুরীর জন্যই তোলা থাকে। মায়ের সামনে এলে এই মানুষটাই যেন আবার সেই ছোটবেলার ছেলেমানুষ হয়ে যায়। সৌহার্দ্য মাকে জড়িয়ে ধরে বলল, ওকে ওকে, অনেক হয়েছে। এখন নিজের হাতে খাইতে দাও তো আম্মু, আমাকে বের হতে হবে। ছেলের খাইয়ে দেওয়ার আবদার মেটাতে গিয়ে সায়েদা চৌধুরীর চোখে মুখে দুশ্চিন্তার রেখা ভেসে উঠল। তিনি কোমল স্বরে বলল, এমন শরীর নিয়ে কোথায় যাবি? আজকের দিনটা অন্তত বাড়িতে রেস্ট কর না। সৌহার্দ্য খেতে খেতে কিছুটা গম্ভীর হয়ে বলল, না আম্মু, আজ ইমার্জেন্সি কয়েকজন রোগী আছে। তাছাড়া একটা ইম্পর্টেন্ট ক্লাসও আছে। যাওয়াটা খুব জরুরি। সায়েদা চৌধুরী আর কোনো দ্বিমত করলেন না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহের পরশ মিশিয়ে ছেলেকে খাইয়ে দিল। কলেজের গেট দিয়ে পা রাখতেই হৃদিকে ঘিরে ধরল সুমি, পৃথা আর সায়েম। যেন কত যুগ পর তারা প্রাণ ফিরে পেয়েছে। বন্ধুদের এই উচ্ছ্বাস হৃদির ক্লান্ত মনে কিছুটা হলেও স্নিগ্ধতার ছোঁয়া দিল। সুমি হৃদির পিঠ চাপড়ে ধরে আদুরে অভিমান নিয়ে বলল, কি রে, এতদিন কোথায় ছিলি? একটা খবরও নেই। হৃদি হালকা হেসে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল রে, খুব ব্যস্ত ছিলাম। কথা শেষ হওয়ার আগেই পৃথা ফোড়ন কেটে বলল, বাদ দে তো অনুষ্ঠানের কথা। তোর ওই খচ্চর জামাইটার কি খবর? সে কি দেশে ফেরার নামগন্ধও নিচ্ছে না? পৃথার কথা শেষ হতে না হতেই সুমির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হলো। সে কঠোর স্বরে বলল, ওই বেয়াদবটাকে দেশে এলে আমি আগেই ওর নকশা পাল্টিয়ে দেব। সুমি আর পৃথার এই উত্তেজনার মাঝে সায়েম আড়ামোড়া ভেঙে অনেকটা নাটকীয় ভঙ্গিতে বলল, উফ, শান্ত হ তোরা। আমি তো বলেই রেখেছি ওই খাবিশটার কাছে ঋতুকে আর রাখা যাবে না। বরং আজকের এক দারুণ ছেলের সন্ধান পেয়েছি। বিশ্বাস কর, কি হ্যান্ডসাম। আমি ছেলে হয়েও ওর ওপর ক্রাশ খেয়ে গেছি। একদম সৌহার্দ্য স্যারের মতো দেখতে, তবে ব্যবহারটা মাশাআল্লাহ। সৌহার্দ্য স্যারের ব্যবহার তো ওইদিকে আস্তা গাফিরুল্লাহ। এই ছেলেটাই আমাদের হৃদয়ের জন্য একদম পারফেক্ট। সাহেবের কথা শুনে পৃথা তার পিঠে একদলা চড় বসিয়ে দিয়ে বলল, থাম তো তোর আজগুবি কথাবার্তা। ওই ছেলে যদি বিয়ে করা থাকে তখন? সায়েম নিজের কলারটা একটু উঁচিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, সায়েম কখনো এত কাঁচা হাতের কাজ করে না। বস, সব খবর নেওয়া শেষ। ছেলে সিঙ্গেল। বন্ধুদের এই ছেলেমানুষি আর বাড়াবাড়িতে হৃদি খানিকটা বিরক্তির সুরে নাক কুঁচকে বলল, তোরা কি থামবি? একটা আজাব নিয়ে এমনিতেই অস্থির আছি, তার উপর এখন নতুন করে আরেক আজাবের কথা বলছিস। চল তো ক্লাসে যাই। এইটুকু বলে হৃদি দ্রুত পায়ে ক্লাসের দিকে হাঁটা দিল। পিছু পিছু সুমি, পৃথা আর সায়েম হাসাহাসি করতে করতে ছুটল। পুরো রাত এক ফোঁটা ঘুম হয়নি। হৃদির মনে হচ্ছে মাথার ভেতর কেউ হাতুড়ি পিটিয়ে পেরেক ঠুকছে। সুমির কাঁধে মাথা এলিয়ে আধা চেতন অবস্থায়
সে পড়ে আছে। আজকের বায়োকেমিস্ট্রি ক্লাসটা ইম্পর্টেন্ট না হলে সে আসতোও না। কিন্তু ক্লাসের গুমোট বাতাস আর চারপাশের কোলাহল সেই মাথা ব্যথাকে আরো অসহ্য করে তুলছে। হঠাৎ পুরো থিয়েটার নিস্তব্ধ হয়ে গেল। রিধি ক্লান্ত চোখে তাকিয়ে দেখল সামনের ডায়াসে সৌহার্দ্য। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে লোমগুলো কেমন চিকচিক করছে। সাদা অ্যাপ্রনটা আজ নেই, কপালে কাটা দাগের ওপর সাদা ব্যান্ডেজ। সব মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু তার চোখের শীতলতা ক্লাসের তাপমাত্রাকেও যেন হিমাঙ্কের নিচে নামিয়ে দিয়েছে। সৌহার্দ্য হাতের ব্যান্ডেজটা খুলতে খুলতে প্রজেক্টের দিকে ইশারা করল। সৌহার্দ্য যখন গম্ভীর গলায় জটিল সব মেটাবলিক পাথওয়ে বোঝাচ্ছিল, রিধির কানে সেসবের একটি শব্দও ঢুকছে না। তার সমস্ত মনোযোগ ওই গম্ভীর চেহারার মানুষটার উপর। অদ্ভুত এক মায়ায় রিধি মাথার সেই অসহ্য যন্ত্রণাটাকে যেন নিমিষেই উবে গেল। সে চারিদিকে একবার নজর বোলালো, দেখল ক্লাসের বাকি মেয়েগুলো প্রায় চোখ বড় বড় করে সৌহার্দ্যকে গিলে খাচ্ছে। রিধি নাকি নাক মুখ কুঁচকে বলল, লুচ্চা ডাক্তার, অসুস্থ শরীর নিয়ে কিভাবে সেজে আসছে মেয়েদের মাথা খেতে। হঠাৎ সৌহার্দ্য তীক্ষ্ণ দৃষ্টি এসে থামলো রিধির ওপর। রিধির অমনোযোগী দেখে সৌহার্দ্য ক্ষিপ্ত কণ্ঠস্বরে লেকচার থিয়েটারের দেয়ালে ধাক্কা খেলো। এই ইউ, কর্নার সাইড, স্ট্যান্ড আপ। রিধি চমকে উঠে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। সৌহার্দ্য গম্ভীর গমগমে গলায় প্রশ্ন করলো, বিটুইন কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড লিপিডস, which one is the main source of energy in the body and why? রিধির মস্তিষ্ক তখন পুরোপুরি ব্ল্যাঙ্ক। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য ভ্রু কুঁচকে তার দিকে এগিয়ে এলো। ঠিক রিধির সামনে দাঁড়িয়ে তার উচ্চতার চাপে রিধিকে আরো ছোট মনে হচ্ছে। সৌহার্দ্যের কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলল, হোয়াটস ইউর প্রবলেম? অ্যান্সার মাই কোশ্চেন। রিধি আমতা আমতা করে বলল, আমি আমি পারি না স্যার। সৌহার্দ্যর বিরক্ত হয়ে তাকিয়ে বলল, ক্যান ইউ ডু ইট? মুখে মুখে তর্ক ছাড়া। রিধি চুপ করে আছে। ক্লাসের সৌহার্দ্য তার শিক্ষক, এখানে প্রতিবাদ করার সুযোগ নেই। রিধির নীরবতা দেখে সৌহার্দ্য আরো এক ধাপ এগিয়ে এলো, একদম তার কানের কাছে মুখটা নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, দেন হাজবেন্ডের টাকা উড়িয়ে লাভ নেই, বাড়ি গিয়ে বেবি প্ল্যানিং করো, বেটার ফর ইউ। বলেই সে প্রজেক্টের দিকে ফিরে গেল। হৃদয়ের শরীরের প্রতিটি রক্তকণিকা যেন রাগে ফুটে উঠছে। দাঁতে দাঁত চেপে সে মনে মনে ভিড় করে বলল, অসভ্য ডাক্তার, বাচ্চা তো পায়দা করবই, আর দিনে রাতে তোকে দিয়ে সেগুলোর হাগুমুতো না পরিষ্কার না করিয়েছি তো। আমার নাম রিদিতা খান্না। রিধি রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য রিধির জ্বলন্ত দৃষ্টি দেখে গলা খাপড়ে দিয়ে এক ছাত্রের দিকে ক্লাস টেস্টের পেপারগুলো দিয়ে গম্ভীর গলায় বলল, ইউ উইল গিভ দিস টু এভরিওয়ান। বলেই ক্লাস থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য বেরিয়ে যেতেই সেই ছেলেটা একে একে সবার হাতে ক্লাস টেস্টের খাতাগুলো ধরিয়ে দিল। রিধি অধীর আগ্রহে নিজের খাতাটা নিল, কিন্তু প্রথম পাতাটা খুলতেই তার সারা শরীরে যেন বরফ জল ঢেলে দিল কেউ। 20 এর মধ্যে পেয়েছে মাত্র 12। রিধি হতবাক হয়ে পাতার ওপর পাতা উল্টে দেখল। প্রতিটি উত্তরের লজিক, প্রতিটি ডাটা সবই তো নিখুঁত। অন্তত 18 পাওয়ার মতো লেখা সে লিখেছে। রিধির হাতের আঙুলগুলো রাগে থরথর করে কাঁপছে। দ্রুত সুমিদের খাতাগুলো টেনে নিয়ে চোখ বোলালো সে। অবাক কাণ্ড, সবার খাতা তো নিয়ম মেনে চেক করা, সবাই ভালো নাম্বার পেয়েছে, শুধু ওরটাই এমন অদ্ভুতভাবে কাটা। রিধির বুঝতে বাকি রইল না এটা সৌহার্দ্য ইচ্ছা করে করেছে। কত বড় অসভ্য লোক ভাবা যায়। রিধি রাগে দুঃখে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার, আমি আর আমার বাচ্চারা মিলে তোর জীবন তেজপাতা না করছি তো আমার নাম পাল্টে ফেলবো, দেখিস তুই। রিধি বাসায় ফিরেই ব্যাগটা যেখানে ছিল সেখানেই ফেলে রেখে বিছানায় গা এলিয়ে দিল। মাথাটা যেন কেউ ছিঁড়ে দিচ্ছে, চোখ খোলার শক্তিটুকুও নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। যখন ঘুম ভাঙলো মোবাইলের স্ক্রিনের আলোয় তাকিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। মাথাটা এখনো বেশ ভার, তবে ব্যথার তীব্রতা কিছুটা কমেছে। কোনো মতে ধুঁকতে ধুঁকতে সে রান্নাঘরের দিকে গেল। সেখানে আমেনা খালা সব গুছিয়ে রাখছিল। রিধি একটু ম্লান গলায় জিজ্ঞেস করলো, খালা সবার খাওয়া শেষ? ভাবি একা হাতে সব সামলালেন, আমাকে ডাকলেন না যে? আমেনা খালা একটু হেসে বলল, বড় বউ তো তোমারে ডাকতে মানা করেছে,
ছোট আম্মা, সবার খাওয়া শেষ, শুধু সৌহার্দ্য স্যারের বাকি। সে বলে দিয়েছে তার হাতটা ব্যথা, তাই তুমি যেন তাকে খাইয়ে দাও। কথাটা শুনে রিদির মুখটা একটু কুঁচকে গেল। কাল এত নাটক করলো যেন তার খাওয়ার খেলে গলা দিয়ে নামবে না। রিদি মনে মনে একটু বিড়বিড় করলো, তারপর বিরক্তি নিয়েই সৌহার্দ্যের জন্য খাবারটা গুছিয়ে নিল। সৌহার্দ্যের ঘরের দরজাটা আধ খোলা। রিদি ভেতরে তাকিয়ে দেখলো সে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কি যেন টাইপ করছে। রিদিকে খাবার নিয়ে ঢুকতে দেখেই সৌহার্দ্য ভ্রু কুঁচকে বলল, আমি ওটা খাবো না, ভাত নিয়ে এসো। রিদি অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি তো রাতে ভাত খান না, তাহলে আজ হঠাৎ? সৌহার্দ্য বিরক্তিতে মুখটা একটু বাঁকিয়ে বলল, তোমাকে কি সব কৈফিয়ত দিতে হবে? যেটা বলেছি সেটা করো, স্টুপিড। রিদির মনে হলো এই অসভ্য মানুষটার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করা বৃথা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে দ্রুত পায়ে রান্নাঘরে ফিরে গেল। সুপ্রা নির্দিষ্ট স্থানে রেখে ঝটপট ভাত বেড়ে ফিরে এসে আবার সে সৌহার্দ্যের সামনে এসে বসলো। রিদি ভাতের লোকমা হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে বাড়াতেই সে বিরক্তির সাথে চোখ কুঁচকে তাকিয়ে বলল, হ্যান্ড ওয়াশ করেছো তো? রিদির মনের ভেতর রাগের অগ্নিকুণ্ড জ্বলে উঠল। ইচ্ছে করছিল তখনই কড়া করে শুনিয়ে দেই, না, তোকে ওয়াশরুম পরিষ্কার করা হাতেই খাওয়াচ্ছি, অসভ্য লোক। কিন্তু নিজেকে সংযত করল সে। মুখে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ইশারা করল, মানে হ্যাঁ। রিদি বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। কাল তো চামচ দিয়ে খাইয়েছিল, কিন্তু আজ নিজের হাত দিয়ে খাওয়াতে গিয়ে তার হাতের আঙুলগুলোতে বারবার সৌহার্দ্যের মুখের ছোঁয়া লাগার কারণে কেঁপে উঠছে। সৌহার্দ্য অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপই করল না। রিদির বাড়ানো হাতের দিকে না তাকিয়েই সে নিজের মাথা এগিয়ে নিয়ে খাবারটুকু মুখে পুরে নিল। তার চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনে আবদ্ধ, আর এক হাত দিয়ে দ্রুত টাইপ করে যাচ্ছে সে। রিদির বুকের ভিতর জমে থাকা সেই নিভৃত আবেগগুলো সৌহার্দ্যের এমন যান্ত্রিক উদাসীনতায় যেন আরো বেশি করে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। রিদি সৌহার্দ্যকে খাইয়ে দিতে দিতে হাতটা থামিয়ে হঠাৎ করে বলল, আচ্ছা, আমার ক্লাস টেস্টের খাতায় নম্বর কম কেন? আমি তো সব মিলিয়ে দেখেছি, ঠিকঠাকই তো ছিল। বলেই সে বড় বড় চোখ করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য শান্তভাবে খাবার চিবোচ্ছিল। রিদির প্রশ্নের উত্তরে সে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, মুখে তর্ক করার জন্য 6 মার্ক কাটা হয়েছে। কথাটার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন এটা কোনো বড় ব্যাপারই না। রিদি যেন বেয়াক্কেলে বনে গেল। সৌহার্দ্যের এমন অসংবেদনশীল উত্তর শুনে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা অসভ্য আর অদ্ভুত হতে পারে সেটা তার ভাবনার অতীত। রাগে রিদির ভেতরটা জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, কি করে করলেন আপনি আমার সাথে এমনটা? খাওয়ার শেষটুকু মুখে দিয়ে সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, with my own hand and pen. Now finish. You go. রিদির চোখ দুটো মুহূর্তেই রাগে দুঃখে ছলছল করে উঠল। অভিমানে আর আক্রোশে তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আপনার ওই ওন হ্যান্ড পেন উপর ঠাডা পড়ুক, অসভ্য লোক। রাগে ফুঁসতে ফুঁসতে সে চলে যেতে নিলে সৌহার্দ্য পেছন থেকে গলা খাপড়ি দিয়ে উঠল, ওটার ব্যাপারে কি ভাবলে? রিদি রাগে গজরাতে গজরাতে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের ব্যাপারে কি ভাববো? নাম বলতে পারেন না? ওটা কি অসভ্য লোক? সৌহার্দ্য এক কদম এগিয়ে সে একটু দূরত্ব রেখে দাঁড়ালো, তারপর মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ওই যে বেবি প্ল্যানিং। রিদির চোখের আগুন যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ভেবেছি তো 1 ডজন বাচ্চা পয়দা করব, আর এগুলো দিয়ে আপনার সব চুল ছিঁড়ে টাক বানিয়ে আমি ঢোল বাজাবো, অসভ্য ডাক্তার। কথাটা বলেই রিদি ধূপধাপ পা ফেলে চলে গেল। আর হতভম্ব সৌহার্দ্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রিদির যাওয়ার পথের দিকে।